বউ তো আমার হেব্বি সুন্দরী, বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? আমাকে কি পুতুল খেলার পুতুল মনে হয় নাকি? তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বাসর ঘরে ঢুকে বউয়ের পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কয়টা বাজে। বাসরাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে দেখি রাত 12টা 30 মিনিট। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না। আমার বাবা মায়ের পছন্দই তোমাকে বিয়ে করেছি। তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই। কিন্তু আমি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসেবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি পুতুল খেলার পুতুল মনে হয় নাকি? বিয়ে করতে চাননি, পছন্দ হয়নি, এগুলো আমাকে আগে বলতে পারলেন না? তাহলে তো আমি আমার পক্ষ থেকে বিয়েটা ভেঙে দিতাম। শুধু শুধু আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই হবে, ঠিক আছে? কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তা তো হয়ে গেছে, দিতে হবে না। আপনাকে বইয়ের অধিকার। যান, গিয়ে ঘুমান। একদম খাটে ঘুমাতে পারবেন না। আমার বালিশটা ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাধ্য ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম। আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন গুন্ডি মেয়ের বাবা, জীবনেও এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে জীবন পুরাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুমিয়ে আসছে না। কখনোই ফ্লোরে ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন। ইস, সহ্যই হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি। কখন জানি ঘুমটা লেগে গেছে, বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল, আর পাশেও মশার কয়েল লাগানো। মনটাতে একটু শান্তি পেলাম। চোর হলেও মানুষ ভালো, মনে দয়া মায়া আছে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম। তখনই আদিবা, মানে আমার বউ, এসে বলল, এই যে, কতক্ষণ ধরে সবাই খাবার নিয়ে অপেক্ষা করছে, আর আপনি এখানে বসে আছেন? এক্ষুনি নিচে চলুন। কথাটা বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে নিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম বউ বুঝি এইবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে। কিন্তু না, বউয়ের স্বর পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হা হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেব্বি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার নি, এখন দেখি না, মায়াময়ী। এইবার যে আমি বউয়ের প্রেমে পড়েই গেলাম। নিজেই নিজেকে বললাম, রাজ, মনে হয় তোর হিটলারনি বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পাইছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম। আর অমনি আস্তে করে বলল, আমি মাটিতে পড়ে আছি, কই বিছানায় নিয়ে শোয়াবেন, তা না করে হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইস, ইচ্ছে করছে সারাটা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখি, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। ওর কথা শুনে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি ওর কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। এই সুযোগে আদিবা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল হলো ও তো ব্যথা পাইছে, যার কারণে কোলে করে উঠাতে হলো। বুঝতে আর বাকি রইল না, এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। বিয়ের 3 মাস পেরিয়ে গেছে। আমার বউ বলছিল রোজ সকালে তাকে ডেকে তুলতে হবে। আমি সেটাই করি। আমি রোজ সকালে ঘুম ভেঙে দেখি ও আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ওর বাচ্চাদের মতো করে থাকা মুখটা দেখে আমি একটু হেসে দেই। তারপর মিষ্টি করে ঘুমন্ত পরীটাকে একটা চুমু দেই। ও আমার সেই ঠোঁটের স্পর্শ অনুভব করতে পেরে একটু নড়ে চড়ে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি তখন দুষ্টুমি করে ওকে সুরসুরি দেই। ব্যাস, অমনি লাফিয়ে উঠেই আমারে মায়ের শুরু করে। কত আনন্দের! সকালটা আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দিয়েই শুরু হয়। আমাকে বলেছিল রান্নাঘরে আলগা পিরিত যেন না দেখাই। আরে ভাই, আমি কি দেখাবো? সেই তো নিজেই এখন আলগা পিরিতি দেখায়। আমি দাঁড়িয়ে থাকি আর সে চুলায় তরকারি বা ভাতটা তুলে দিয়ে অমনি এসে আমার হাত দুটো টেনে ওর কোমরে রাখে। আর তারপর আমার শূন্য বুকটাতে আশ্রয় নেয়। আমি বলি যে, যাও,
তরকারি পুড়ে যাবে, সে বলে। পুরুক না, একদিন পোড়া তরকারি খেলে কি হয়? আমার এখন তোমাকে জড়িয়ে ধরে থাকতে ইচ্ছে করছে। কি পাজি মেয়েটা, বলেছিল 3 বেলা নিজের হাতে খাইয়ে দিতে। সে কারণে আমি এখন অফিসের টিফিন নেই না, লাঞ্চ আওয়ারে এসে ওকে নিজের হাতে খাইয়ে দিলে তবেই খায়, নয়তো সারাটা দুপুর না খেয়েই থাকে। বলেছিল শুক্রবার দিনটায় তার সাথে সব কাজ করতে হবে। সত্যিই তাই, এই পাজি মেয়েটার ইচ্ছে করেই সারা সপ্তাহের কাজ জমিয়ে রাখে, তারপর আমাকে দিয়ে করায়। মাঝে মাঝে আমার বিরক্ত লাগে, আমি রেগে গিয়ে চেঁচিয়ে উঠি। ও দৌড়ে এসে আমার শুকনো ঠোঁট দুটো ও ঠোঁট দিয়ে ভিজিয়ে দিয়ে বলে, রাগ করে না আমার স্বামী? আমি না তোমার আদরের বউ? আমি যদি না থাকি তখন? বাকিটা আর বলতে দেই না, ওর মুখটা চেপে ধরে বলি, তুমি থাকবে সারা জীবন আমার পাশে, আমার পাশেই থাকবে। আমার বউ পাগলি বলেছিল সে কাঁদলে তার সাথে আমাকেও কান্না করতে হবে। কান্না করব কি, এখন তো ওকে চুপচাপ গোমরা মুখ হয়ে থাকতে দেখলেও আমার চোখে পানি চলে আসে। মাঝখান থেকে ও নিজেই এসে আমার সাথে কান্না জুড়ে দিয়ে বলে, আরে বোকা ছেলে, কাঁদছো কেন? আমি তো এমনিতেই চুপ করে রয়েছি। পাগলিটার আবদার ছিল যেদিন ওর মন ভালো থাকবে না সেদিন আমি অফিস না গিয়ে ওর পাশে থাকবো। আমি এখন এমনিতেই মাসে 3-4 দিন অফিস বাদ দিয়ে বউয়ের সাথে রোমান্স করি, বরং বউটা নিজেই প্রতিদিন আমাকে ঠেলে ঠেলে অফিসে পাঠায়। পাগলিটা বলেছিল মেয়ে তো দূরে থাক, কোনো বুড়ির দিকেও তাকাতে পারবো না, ও ছাড়া অন্য মেয়ের দিকে তাকাবই বা কিভাবে? আমি তো যে মেয়েটাকে দেখি মনে হয় এর থেকে আমার বউই অনেক সুন্দরী। খামোকা এসব মেকআপ ওয়ালের দিকে তাকিয়ে আমার পাগলি বউয়ের ভালোবাসা হারাবো কেন? পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2টা বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকেই বাচ্চা হবার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটালে। গিয়েই শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা। কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না। কেন? ভয়ে আঁতকে উঠলাম। অনেকের মুখে শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা, সে ভয়েই বাচ্চা নিতে চাইনি। কিন্তু ওর নাকি বাচ্চা লাগবেই। ওর ইচ্ছে পূরণ করতে গিয়েই কি তবে? আর ভাবতে পারছি না। আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু আদিবার চোখ বন্ধ করে রাখছে। ওর নিঃশ্বাস আছে কি নাই তা দেখার মতো ধৈর্য আমার ছিল না, তাই আদিবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ফেললাম। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি আদি আমার কানে আস্তে করে কামড় দিয়ে বলল, কি ভাবছিলা তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে কে জ্বালাবে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি, তোকে ছাড়বো না কখনোই। আই লাভ ইউ জান। উম, ইস, হইছে, আর আদর দেখাতে হবে না, যাও। কেন? আমার বউকে আদর দেখাবো না তো কাকে দেখাবো? সকালে গোসল করেছি, এখন পারবো না। ইস, কেন? যতই ফলানোর চেষ্টা করো, হবে না, যাও, দূরে থাকো। আমার বউকে যখন ইচ্ছা তখন আদর করব, বুঝছো? না, হবে না তো। আপনার জন্য রোজ রোজ সকালবেলা আমি গোসল করতে পারবো না, এই ভর দুপুরে তো নাই। আমি আদর করব, ব্যাস। দেব না আদর করতে। আমি জোর করব। জোর করেও হবে না। আর এই শীতের মধ্যে আমি আম্মুর কাছে ঘুমাবো। কেন কেন? ওই, তাহলে আমার শরীর গরম করবে কে? কেন, কম্বল আছে না? কম্বলে হবে না। আর বিয়ে করেছি কি বউ রেখে কম্বল দিয়ে শরীর গরম করতে? তাই তো। আম্মু তো তোমাকে ঘুমাতে দিবে না, বলবে মা স্বামীর উপর রাগ করতে নেই, যাও ঘরে গিয়ে ঘুমাও। ইস, আমি আম্মুর মেয়ে, বুঝলাম। আমি আম্মুর কাছে ঘুমাইলে আম্মু কিচ্ছু বলবে না। যা বাবা, মা আমার আর উনি নিজেকে মেয়ে বানিয়ে নিচ্ছেন। নিবই তো। আপনি কে? হ্যাঁ, হু আর ইউ? আই অ্যাম। দাঁড়াও দেখাচ্ছি। এই বলে জোর করে অধরাকে বুকে টেনে নিল নাসিম। ওর ভালোবাসার চাদরে মুড়িয়ে নিল অধরাকে। অধরাও নাসিমের বুকে মাথা রেখে ভালোবাসার পরশ লুটে নিচ্ছে। এভাবেই চলে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। অধরা চায় নাসিম ওর উপর জোর প্রয়োগ করে ভালোবাসা আদায় করুক, তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকে। কিন্তু মনে মনে চায় নাসিমের খুব কাছে থাকতে, আর নাসিম চায় অধরার ভালোবাসায় সিক্ত হতে।
তাই মাঝে মাঝে ওকে রাগিয়ে দেয়, আবার রাগ ভাঙায়, যাতে অধরা ওকে আর বেশি ভালোবাসে। তাই ওর মাথায় দুষ্টু বুদ্ধি উদয় হলো, অধরাকে এখন রাগিয়ে দিবে। এই পাখি, বলো বাবু। তুমি কি সত্যি আম্মুর কাছে ঘুমাবে? ঘুমাবই তো, রোজ রোজ তোমার অত্যাচার সহ্য করতে পারবো না। কি, আমি অত্যাচার করি? করোই তো, ফাজিল কোথাকার। ওকে, ঠিক আছে, তাহলে আজ থেকে পার্সোনাল রুগী ভিজিট করতে হবে। ওকে, কইরেন। আচ্ছা, দেখি তো কোন রোগীর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। নাসিম কোনো ডাক্তার নয়, কিন্তু অধরাকে রাগানোর জন্য ও বলে যে পার্সোনালি অন্য কোনো মেয়ের সাথে লাইন মারবে। মোবাইল বের করে ওর স্কুল জীবনের বান্ধবীদের সাথে তোলাপিকগুলো দেখছিল। অধরাকে ফেলে ও মোবাইলের দিকে মন দেওয়াতে অধরা রেগে যায়, টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয়। নাসিম তখন ওর বান্ধবীদের সাথে ডুয়েল পিকগুলো দেখছিল। মোবাইলের স্ক্রিনে ওগুলো দেখে অধরার ভীষণ রাগ হয়, মোবাইলটা আছাড় মারে, রাগ করে ফোপাতে থাকে। ওর চোখ দুটো ছলছল করে ওঠে, রাগলে অধরার মুখ লাল হয়ে যায়, এক্ষুনি কেঁদে দেবে এমন অবস্থা। রাগ করে থাকতে পারে না, ওর রাগটা মুহূর্তেই কষ্টে কনভার্ট হয়ে যায়। নাসিম কাছে গিয়ে আদর করতে চায়, ওকে সরিয়ে দিয়ে অধরা বিছানা থেকে উঠে যায়, চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। নাসিম পেছন থেকে হাত ধরে, ও হাত ছাড়িয়ে নেয়। আই, খবরদার, স্পর্শ করবে না আমাকে। কেন? আমার বউকে আমি স্পর্শ করব না তো কে করবে? অন্য মেয়ে আছে না, তাদের কাছে যান। তাই? সত্যি অন্য মেয়েদের কাছে যাব? স্পর্শ করব না? না না না, করবেন না। আমাকে স্পর্শ করলে আমার মরা মুখ দেখবেন। অধরার এমন রিয়াক্ট করায় হতভম্ব হয়ে যায় নাসিম। অধরাও বিস্মিত, কি করে ওর মুখ থেকে এই কথা বের হলো। ও নিজেকে বিশ্বাস করতে পারছে না, এভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। নাসিম বেশ কষ্ট পেল, কি বলবে অধরা বুঝতে পারছে না কি করবে। নাসিম বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। অধরা পেছন থেকে ডাক দিতে গিয়েও পারল না। অফিস থেকে ফিরেই ভালোবাসার খুনসুটি, এর মাঝে ঘটে গেল মান অভিমান। অধরার শাশুড়ি ডাক দিল, বৌমা নাসিমাকে খাবার দিচ্ছে, টেবিলে খাবার দাও। আমি দুটো খাবো, বেলা তো কম হলো না। অধরা শাশুড়ির ডাকে ডাইনিং রুমে চলে গেল, খাবার সার্ভ করছে। নাসিমকে সরি বলতে হবে, ওর ওভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। নিজেও ভেতরে ভেতরে পুড়ছে এখন। নাসিম রেডি হয়ে বের হবে। আই, কোথায় যাচ্ছ? অফিস থেকে জরুরি ফোন এসেছে, যেতে হবে। খেয়ে যাও। সময় নেই, পরে খাবো। আই শোনো। অধরার ডাক উপেক্ষা করে বেরিয়ে যায় নাসিম, বাইক স্টার্ট করে বেশ গতিতে চালিয়ে যায়। অধরা ফোন দিচ্ছে কিন্তু ফোন অফ। বেশ চিন্তায় পড়ে গেল অধরা, দুপুরে না খেয়েই কাটিয়ে দিল। একটু পর নাসিমকে কল দিচ্ছে কিন্তু ফোন অফ। নাসিমও অফিসে গিয়ে মন খারাপ করে বসে রইল। অধরা সারা বিকেল যন্ত্রণার আগুনে পুড়ছে। কি করলো এটা? কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে। নাসিম প্লিজ লক্ষ্মীটি ফোনটা খোলো, তোমার অধরা খুব কষ্ট পাচ্ছে বাবু, প্লিজ বাসায় এসো। নাসিমের ফিরতে বেশ রাত হলো। ও নর্মালি সন্ধ্যার ভেতরে চলে আসে, কিন্তু আজ এত দেরি করায় আরো ভেঙে পড়ে। বুকের ভেতর কষ্টের পাহাড় বড় হতে থাকে, নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না। কলিং বেল বাজার সাথে সাথেই দৌড়ে গেল। এত দেরি হলো যে? কাজ ছিল। বলেই ভেতরে চলে গেল নাসিম। অধরাকে যে এড়িয়ে যাচ্ছে তা ভালোভাবেই বুঝতে পারলো অধরা। কি করবে বুঝতে পারছে না। আগে নাসিম অফিস থেকে ফিরেই ওকে আদর করে কপালের ভালোবাসার পরশ বুলিয়ে দিত, আজ দেয়নি। বুক ভেঙে যাচ্ছে ওর। সোজা রুমে গিয়ে নাসিমকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। প্লিজ বাবু, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করো। নাসিম কোনো কথা বলছে না। নাসিমের বুক থেকে মাথাটা তুলে অধরা হাত জোর করে মিনতি করে, প্লিজ সোনা, রাগ করে থেকো না। তুমি জানো না তোমার অধরা তোমাকে কত ভালোবাসে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। দুহাতে নাসিমের দুই গাল স্পর্শ বুলায় অধরা, চোখে জল। এবার অধরার চোখে চোখ রাখে নাসিম, নীরবে অধরাকে জড়িয়ে ধরে। এতক্ষণ নাসিমও ভালো ছিল না, ওর কাছে পেয়ে বুকের কষ্টটা যেন নেমে যাচ্ছে। নাসিমের বুকে মুখ লুকিয়ে অশ্রু জড়ায় অধরা, ও যেন দেহের মাঝে প্রাণ ফিরে পেয়েছে। অধরার গাল বেয়ে ঝরা পড়া নোনা জল আঙ্গুল দিয়ে মুছে নিজের মুখে পুরে নেয় নাসিম। কতটা কষ্ট হয়েছে আমার তুমি জানো? তুমি আমার মুখের কথাটাই শুনলে? তোমার অধরার মনের খবর তুমি জানো না? অধরার কপালে চুলে পরশ বুলিয়ে দিয়ে বললাম,
তাই বলে আমাকে ওভাবে বলবে? আমি কি খুব ভালো ছিলাম পাখি? তো তুমি অন্য মেয়ের কথা বললে কেন? তুমি জানো না আমি তোমার পাশে অন্য মেয়েদের সহ্য করতে পারি না? তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, এক মুহূর্তের জন্যও না। সরি সোনা, আমি তো তোমাকে রাগিয়ে দিতে চেয়েছিলাম। না রাগাইলে তোমার এই ভালোবাসাটা পেতাম? ফাজিল, খালি কষ্ট দেয় আমাকে। উম, ওর কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় নাছিম। দুজনের মনের মাঝেই কেবল ভালোবাসার শীতল হাওয়া বয়ে চলেছে। ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে নিল অধরা আর নাছিম। এই শোনো, আজকের গল্পে কিন্তু কাঁচা রসমালাই দিয়েছি, তাই খুব মনোযোগ দিয়ে পুরো গল্পটা শেষ করো। এই রাশেদ, আমাকে নিয়ে একটা ভিডিও বানাবেন? সরি, পারবো না। কেন? সবকিছুর কি কারণ থাকতে হয়? কারণ বললে কিন্তু কিন্তু কি? সবাইকে বলে দেব আমাদের রিলেশন ছিল, কিন্তু এখন ইউটিউবার হয়ে অন্য মেয়েদের সাথে ডেটিং মারে। আমাকে আর আগের মতো টাইমও দাও না, তারপর সব ভাব ফুস করে বেরিয়ে যাবে। কিন্তু আমি তো তেমনটা করি নাই। সেটা তো শুধু আমি আর আপনি জানি, সবাই তো আর জানে না। আপনি বললেন আর সবাই বিশ্বাস করলো? প্রমাণ দিলে কেন বিশ্বাস করবে না? কিসের প্রমাণ? আপনার নামে একটা আইডি খুলে সেটা থেকে আমার আইডিতে ইচ্ছা মতো মেসেজ দিব, তারপর স্ক্রিনশট দিয়ে রাখবো। তখন বুঝবেন কত ধানে কত আটা। কি ডেঞ্জারাস ক্রিমিনাল মেয়ে রে বাবা! আপনি আমাকে এভাবে ব্ল্যাকমেল করছেন? 100 বার করব। এত ভাব কেন আপনার? উফ, এখনই আপনাকে ভুলুক দিব। বাই। সেই ভুল করবেন না ভুলেও, তাহলে তো সবাইকে বলবো আপনি আমাকে ঠকিয়েছেন। আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে চেয়েছিলেন, তারপর আমার সাথে ব্রেকআপ করে আমাকে ব্লক দিয়ে দিয়েছেন। এখন বলেন আমার গল্পের ভিডিও বানাবেন কিনা। আচ্ছা আচ্ছা, ওকে, বলেন আপনার গল্প। অনেক কথা, এত কথা লিখতে পারবো না। তাহলে আমি কিভাবে জানবো আপনার গল্প? আপনার নম্বরটা দেন। সরি, মানে কি? ওকে দিচ্ছি, 01521036 টু টু টু, মাই একমাত্র পার্সোনালি নাম্বার। হি 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 হি। ঢং কত! ধন্যবাদ দিয়ে গ্রামীণ নাম্বার দেন। আমার ফোনে 117 মিনিট আছে। রাত 12টার পর মেয়াদ শেষ হয়ে যাবে। এ, এখন আবার গ্রামীণ? আচ্ছা নেন, 01751036, এটা। কল দিচ্ছি। যদি রং নাম্বার দিয়ে থাকেন তাহলে আপনার 12টা বাজাবো। আপনি শুধু ডেঞ্জারাসই নন, সন্দেহবাদীও। হুম, আমি যা খুশি তাই আপনাকে বলতে বলছি। খাচ্চর। কি বললেন? না মানে বললাম আপনি খুব ভালো মেয়ে। আমি ভালো নাকি খারাপ আপনাকে কে বলতে বলছে? শালার আগে পিছে দুই দিকেই মরণ। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা। ওকে, ভালো থাকেন। আমি আপনাকে রাত 10টার পর কল দিব। কল রিসিভ না করলে কিন্তু। না না, করব করব। বাই। রাতে ভয়েস রেডি করছিলাম, হঠাৎ শব্দে ফোনটা বেজে উঠল। আননোন নাম্বারে কল। মুখটা অন্ধকার করে কলটা রিসিভ করলাম। একটা মেয়ে কণ্ঠ সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিনতে পারছেন? ইয়েস ম্যাম। কে আমি বলুন তো? ডেঞ্জারাস মেয়ে। কি বললেন? না মানে সেই ভদ্র মেয়েটা যাকে আমি বিকেলে নাম্বার দিয়েছিলাম। কিভাবে বুঝলেন? আমার ফোনে আননোন নাম্বার থেকে তেমন একটা কল আসে না। পার্ট নিচ্ছেন নাকি? মিচকা শয়তান একটা। আমি আবার কি করলাম? এসব বলে লাভ নাই। আপুদের মতো কথা কম বলা ছেলেকে আমি ভালো করেই চিনি। এরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য একদম নিরীহ সাজে, কিন্তু আমি ইমপ্রেস হচ্ছি না। আপনি এত বেশি বুঝেন কেন? আজাইরা ইউটিউবার। আপনি আমাকে নিয়ে যা ইচ্ছে বলুন, কিন্তু আমার ইউটিউবকে নিয়ে কিচ্ছু বলবেন না। আর আমি কি আপনাকে আমার ভিডিও দেখতে বলছি নাকি? ভালো না লাগলে দেখবেন না, যত সব আজাইরা। বাই। ওই ওই, ফোন কাটবেন না বলে দিচ্ছি। ফোন কাটলে কি করবেন?
রাজশাহী গিয়ে আপনাকে ফিরিয়ে আসবো। ওকে, তাই করুন। আমি দেখতে চাই আপনি কত বড় মাস্তান। আপনি তো আচ্ছা ঝগড়াটা দেখছি। এর জন্যই আপনার কোনো গার্লফ্রেন্ড নাই। আজব তো। আচ্ছা, সরি। ওই, আজবের কি দেখলেন? আজবের কি দেখলেন? একদম মেরে হাড়গোড় ভেঙে দিব। আপনাকে সরি বলতে বলছি। কি মেরে বাপ, আগে পিছে যেদিকে যাব সেদিকেই দোষ। আপনাকে আগে পিছে যেতে বলিনি, যেটার জন্য কল দিয়েছি সেটা শুনুন। ওকে, বলে আমায় উদ্ধার করুন। কি বললেন? না, কিছু না আফা, বলুন। জানেন, আমার বাবা ভেবেছিল আমি ছেলে হয়ে জন্মাবো, কিন্তু না, আমি মেয়ে হয়ে জন্মালাম। কিন্তু আমার চলাফেরা ছিল ছেলেদের মতো। গাছে চড়তাম, সাইকেল চালাতাম, সাঁতার কাটতাম, ক্লাস 9-এ ওঠার পর বাইক চালাতাম, আর ইন্টার প্রথম বর্ষ থেকে সিগারেট খাইতাম। কি? এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বলে কি সিগারেট খেতে পারবো না? না না, পারবেন পারবেন। আপনি তো টমবয়, আর সিগারেট তো শুধু ছেলেদের নামে রেজিস্টার করা নাই। চুপ! কথার মধ্যে আরেকবার আঙ্গুল চালালে একদম হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করাবো। ওকে, আর বলতাম না। আমি ব্যান্ডে গান করতাম, সবকিছু ছিল ছেলে মানুষের মতো। এমনকি আমি ছেলেদের থেকে মেয়ে মানুষের উপর বেশি ক্রাশ খাইতাম। কিন্তু একটা ঝড় এসে আমাকে বদলে দিল আমার জীবনধারাকে। কি সেই ঝড়? ভালোবাসা। কোনো মেয়েকে ভালোবেসে কি নিজেকে বদলে ফেলেছেন? চুপ! আমি কি ছেলে নাকি যে মেয়েদেরকে ভালোবাসবো? আপনি তো বললেন আপনি মেয়েদের ওপর ক্রাশ খান, তাই ভাবলাম। যাই করি না কেন, ওভারঅল আমি একটা মেয়েই তো। বাহ, এত তাড়াতাড়ি বুঝতে পারলেন? এত তাড়াতাড়ি না, এটা বুঝতে আমার 18 বছর সময় লেগেছিল। তাই? তাহলে তো প্রথম থেকে শুনতে হয়। বলুন, একদম শুরু থেকে। আমি যখন ক্লাস 10-এ পড়তাম, তখন আমি আমার একটা বন্ধুর উপর ক্রাশ খেয়েছিলাম। কিন্তু সেই বন্ধুটা তার গ্রামের বাড়ি চলে যায়। হায় আল্লাহ, আমি 2তে পড়ার সময় প্যান্টটাও ঠিকভাবে পরতাম না, আর আপনি কি ক্রাশ! ওহ মাই গড! তারপর থেকে কোনো ছেলে আমাকে প্রপোজ করলে তাকে ইচ্ছা মতো পিটাতাম। আপনি তো ভয়ানক মেয়ে। যদি ওই ছেলেরা আপনার কিছু করে ফেলতো? অত সাহস আমার পাড়ার মধ্যে কারো নাই, কারণ আমার বাবা প্রভাবশালী ছিলেন। আপনি তো আসলেই আমার গল্পের বাইরে কোনো ক্যারেক্টার। খুব মজাই লাগছে আপনার গল্পটা। চুপ! আমি কি আপনাকে মজা নিতে বলছি? হা 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 হা। এক ঘুষি দিয়ে দাঁত ফেলে দেব আর একবার হাসলে। ওকে, আর হাসবো না। তারপর কি হলো বলেন। পাড়াতে সব ছেলে আমাকে প্রপোজ করেছিল, শুধু একটা ছেলে ছাড়া। ছেলেটা খুব ভদ্র ছিল, কারো সাথে মিশতো না, খুব কম কথা বলতো, আর ভাব নিয়ে থাকতো। তাই নাকি? আমার মতো? ফালতু কোথাকার! চান্স পাইলে শুধু নিজেকে নিয়ে লাফালাফি করে। কি বললেন? ওই চুপ! এই ছেলের ভাবটা আমার খুব এগোতে লেগেছিল, তাই আমার ভাগ্নিকে নিয়ে ওই ছেলেকে টিচ করতাম। কি সিরিয়াস মেরে বাপ! আমার ভাগ্নি বলতো, আন্টি দেখো, তোমার জানু যাচ্ছে। আর আমি ফ্লাইং কিস দিয়ে বলতাম, আজকের ড্রেসটা খুব ভালো লাগছে, হেব্বি লাগছে, ইত্যাদি ইত্যাদি। তারপর কি হলো? প্রথম প্রথম ছেলেটা পাত্তা দিত না। তারপর? এরপর থেকে ছেলেটা মুচকি মুচকি হেসে আমাকে দেখে। তারপর? তারপর ছেলেটা আমাকে প্রপোজ করে। আমি খুব খুশি ছিলাম, কারণ ছেলেটার দেমাগ ভাঙাতে পেরেছিলাম। তারপর আপনি রাজি হয়ে গেলেন, আর আপনার প্রেম শুরু হলো। দেন অনেক রোমান্টিক স্মৃতি, দেন ব্রেকআপ। চুপ! এত বেশি বোঝেন কেন? নিজে ছ্যাঁকা খেয়েছেন তো, তাই সবাইকে একই ভাবেন, তাই না? হুম। আমি ছেলেটাকে রিজেক্ট করে দিতাম, কি খারাপ! কারণ আমার তো ছেলেটাকে ভালোই লাগতো না। আমি তো মেয়েদের উপর ক্রাশ খাইতাম। কয় কি রে এই মেয়ে! গান গাইতাম ব্যান্ডে তখন, ছেলেদের সাথে আমিও সিগারেট খাইতাম। পুরো আসক্ত হয়ে গিয়েছিলাম সিগারেটের প্রতি। দিনে 8-10টা সিগারেট লাগতো। মাইরালা! আমার জীবনের মোড় এভাবেই বদলে যাবে,
কখনো ভাবিনি ঝড়ের মতো বিজয় আমার লাইফে আসলো আর সবকিছু লন্ডভন্ড করে দিল আমার জীবন। কি রকম? বিজয়কে প্রথম আমাদের কলেজে দেখি, তারপর? তারপর ওর উপর ক্রাশ খাই। ওকে দেখতে আমার খুব ভালো লাগতো, তাই মনোযোগ দিয়ে দেখতাম। ও মা গো, তারপর? ও আমার দিকে তাকালে আমার কেমন যেন লজ্জা লাগতো। হুম, বুঝেছি। তারপর প্রেম হয়ে গেল, তাই না? হুম, বিজয় ধীরে ধীরে কিভাবে যেন আমার সবকিছু বদলে দিতে লাগলো। কি রকম? প্রথমে আমার সিগারেট খাওয়া বন্ধ করে দিল, তারপর? তারপর ধীরে ধীরে আমাকে মেয়ে সাজালো। তারপর থেকে পুরাই মেয়ে হয়ে গেলাম। বাহ, ভালোই করেছি বিজয় ভাইয়া। ভালো না ছাই, আমাদের রিলেশনের কয়েক মাস পর জানতে পারলাম বিজয় ছাত্রলীগের সাথে জড়িত, তাও আবার ছোট মোটো না, সব সময় অস্ত্র নিয়ে ঘুরতো। তারপর? প্রথম দিকে আমি বিশ্বাস করতাম না, তারপর একদিন সাহস করে ওকে জিজ্ঞেস করলাম। তো কি বললো বিজয় ভাইয়া? বিজয় আমাকে সব খুলে বলল। ও চাইলে ব্যাপারটা আমার কাছে লুকাতে পারত, তাই ওর সততা দেখে মুগ্ধ হয়ে গেলাম। তারপর আমি আর কিছু বললাম না, ও ওর মতো থাকলো আর আমি আমার মতো। তার মানে ব্রেকআপ? ব্রেকআপ কেন হবে? আপনার মাথায় কি ব্রেকআপ ছাড়া আর কিছুই আসে না? ছ্যাঁকাখোর কোথাকার, ঘুষি মেরে দাঁত ভেঙে দিব। নিজের ব্রেকআপ হয়েছে এ কারণে কি সবার ব্রেকআপ হবে? সবাইকে নিজের মতো ভাবেন? আল্লাহ, এত বড় অপবাদ! আমি ওকে মারামারি করতে নিষেধ করলাম। তারপর থেকে ও সবকিছু ছেড়ে দেয়। ওর স্বপ্ন ছিল ও আর্মি হবে, তাই সে সেনাবাহিনীতে যোগদান করলো। ওর ট্রেনিং এর জন্য আমার সাথে বেশি কথা বলতে পারতো না। ওকে খুব মিস করি আর কান্না করি। আপনি কাঁদতেও পারেন? তো কান্না কি শুধু আপনার নামে লেখা আছে? না, তা নেই। হ্যাঁ, মিনিট প্রায় শেষ, না হলে আজ আপনাকে সোজা করে ছেড়ে দিতাম। যাই হোক, ভালো থাকুন, মাঝে মাঝে বিরক্ত করব। হি 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 হি। যাই হোক, আপনার নামটা যেন কি? টুট টুট টুট। ধুর, মনে হয় কলটা কেটে গেল। তার মানে মেয়ের মিনিট শেষ। আমি কল ব্যাক দিলাম, আর তখনই একজন ভদ্র মহিলা বেশ সুন্দর কণ্ঠে বলল, আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা জমা নেই, অনুগ্রহ করে রিচার্জ করুন। কেমনটা লাগে? যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর গল্পটিতে যদি 50,000 লাইক হয় তাহলে গল্পটির নেক্সট পার্ট আপনাদের সামনে উপস্থাপন করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আপাতত বিদায়। টাটা। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আপু, আমাকে ক্ষমা করে দেন প্লিজ। না, এভাবে বলেন কেন? আমি কি খুব বড় অপরাধ করেছি? তোর কাছে এটা ছোট অপরাধ মনে হচ্ছে? আপনাকে তো জাস্ট জামা ছাড়া দেখে ফেলেছি। এটা কি এমন অপরাধ? প্রমিস করছি এই কথা কাউকে বলবো না। তোর প্রমিসের গুষ্টি কিলাই। আম্মু বলেছে প্রমিস খালি চোখে দেখা যায় না। তাহলে গুষ্টি গিলাবেন কিভাবে? চুপ থাকবি কিন্তু। আপনি কি আমার ওপর বিরক্ত? আমার ব্যবহার দেখে বুঝিস না? তাহলে আমাকে যেতে দেন। চুপচাপ এখানে দাঁড়া, আর যা বলি মন দিয়ে শোন। জি বলেন। শুধু উপরে তো দেখেছিস, তাই না? হি 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 হি। বলতে লজ্জা করে। বল শালা। হুম, হুম, কি? শুধু ওপরে দেখেছি। গুড। এই কথা কেউ যেন জানতে না পারে। ভুলেও কারো সামনে বলবি না, মনে থাকবে? ওকে। আচ্ছা, এখন যেতে পারিস। অভ্র মাথা নিচু করে চলে এলো। সে বুঝতে পারছে অপরাধ একটা করেই ফেলেছে, কিন্তু জামা ছাড়া দেখা কেমন অপরাধ তা বুঝে উঠতে পারছে না। এর কোনো শাস্তি বাংলাদেশের সংবিধান আছে? থাকলে কত ধারা আইন প্রয়োগ হবে? সিসি ক্যামেরার প্রুফ ছাড়া কি আদালতে এটা বিশ্বাস করবে, নাকি এক অর্পার কথায় তাকে জেলে দিয়ে দিবে? এটা হতে পারে, কারণ সচরাচর দেখা যায় একজন পুরুষের চেয়ে নারীর ক্ষমতার অধিকার বেশি। বিকালে ফুরফুরা বাতাস বইছে, আকাশ হালকা মেঘলা,
কালো মেঘ খণ্ড খণ্ডভাবে উড়ে বেড়াচ্ছে। ছিঁড়ে ফোটা রোদের দেখাও নেই। আবহাওয়া এমন প্রক্রিয়া দেখে অর্পা ভাবল ছাদ থেকে ঘুরে আসি। ভাগ্যক্রমে ছাদে এসে তার মেজাজ বিগড়ে গেল। অভ্রর সামনে এক মেয়ে হাঁটু গেড়ে বসে আছে, হাতে জবা ফুল। চমকপ্রদ বিষয়, মেয়েটা আর কেউ নয়, অর্পার বান্ধবী। নেহা, তুই? শালি, তুই কি করিস ছাদে? আমি যাই করি, তুই না বললি তোর জ্বর আসছে, রুম থেকে বের হতে পারবি না, তাহলে ছাদে আসলি কিভাবে? অনেক বড় গল্প, পরে বলবো। যাই হোক, এনাকে তো চিনিসই, মিস্টার অভ্রবাবু, আজ থেকে তোর দুলাভাই। অভ্র দুপা পিছিয়ে বলল, কেমন দুলাভাই? কিসের দুলাভাই? আমি কারো দুলাভাই না। নেহা উঠে দাঁড়িয়ে বলল, অভ্র, প্লিজ সে ইয়েস, আই লাভ ইউ সো মাচ বেবি। অভ্র অন্যদিকে তাকিয়ে বলল, না, তোমাকে আমার ভালো লাগে না। নেহা নাছোড়বান্দা, সে অভ্রর কলার ধরে বলল, আই লাভ ইউ বলবা নাকি ছাদ থেকে ফেলে দিব? অর্পা দৌড়ে এসে নেহাকে ছাড়ালো। দোস্ত, ছেলেটা যখন প্রেম করবে না, তাহলে চাপ ক্রিয়েট করছিস কেন? তাছাড়া ও একটা ছেলে হলেও পুরাই আবাল। অর্পার মুখে এমন কথা শুনে অভ্রর মন খারাপ হয়ে গেল, কিন্তু নেহা কথার তেজ দ্বিগুণ করে বলল, দেখ দোস্ত, ও মোটেও আবাল না, একটু সহজ সরল, আর এজন্য ওকে আমার চাই। অর্পা নেহার দিকে রাগে রেগে চোখে তাকিয়ে বলল, অভ্র তোকে চায় না। সেটা আমি বুঝে নেব, এতে তোর সমস্যা কি? তুই আমাদের ফ্ল্যাটে এসে একটা সাধারণ ছেলেকে নিয়ে যা ইচ্ছা করবি, আর আমি বসে বসে দেখব? আমি যা ইচ্ছা করছি না, আর তোকে কেউ বলেনি ফ্ল্যাটে অন্যদের খবর রাখতে। নিজের চরকায় তেল দে। কি বললি তুই? বের হয়ে যা আমাদের বাড়ি থেকে, এই মুহূর্তে বের হ। সারা জীবন থাকলি আমাদের বাড়িতে, আজ 2 টাকার বাড়ি বানিয়ে মালিকানা দেখাচ্ছিস। পরে এক সময় এসে ভাড়া নিয়ে যাইস, এখন আপাতত হালকা হ। তুই আমাকে অপমান করছিস। আর 1 সেকেন্ড থাকলে চুল ধরে ফেলে দিব। তোর সাহস কত? তুই অভ্রর কলার ধরেছিলি? অব্রকে নিয়ে কিসের মাথা ব্যথা এত? মাথা ব্যথা না, তুই ওর সরলতার সুযোগ নিতে চাচ্ছিস, কিন্তু আমি বেঁচে থাকতে এটা সম্ভব না। যা যা, পাতলা হ। নেহা চলে গেল। অর্পা এদিক ওদিক তাকিয়েও দেখে অভ্র নেই। পরে তার মনে পড়ল তাদের ঝগড়া দেখে বেচারা অনেক আগে চলে গেছে। অর্পা এবার ভাবছে সে কেন নেহার সাথে এরকম খারাপ ব্যবহার করলো। সচরাচর একটা ছেলের জন্য অর্পার কখনো দয়ামায়া হয় না। অভ্রর পাশে অন্য মেয়েকে দেখলে কেন তার গা জ্বলে ওঠে। তাহলে কি সে? না, এ হতেই পারে না। কিন্তু অভ্রকে অর্পার ভালো লাগে, এটা অর্পা অস্বীকার করতে পারবে না। রাত 2:30 বাজে। অর্পা কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না। 2 দিন যাবৎ ঘুমাতে গেলে এরকম ঘটছে। অভ্র তার মস্তিষ্ক পুরো গ্রাস করে নিয়েছে। অর্পা অনেক চেষ্টা শেষেও ঘুমাতে না পেরে ফেসবুকে গেল। আশ্চর্য বিষয়, অভ্র অনলাইনে। এত রাতে ছেলেটা অনলাইনে কি করে? অর্পা তাড়াহুড়ো করে অভ্রর আইডিতে মেসেজ দিল, হাই। কিন্তু 5 মিনিট হয়ে যাওয়া সত্ত্বেও রিপ্লাই এলো না। সে এবার রাগে মেসেঞ্জারে কল দিল। অনেকবার রিং হওয়ার পর অবশেষে রিসিভ হয়েছে। ওই শালা, এত রাতে অনলাইনে কি করিস? অনলাইনে কোথায়, জাস্ট ডাটা অন ছিল। ডাটা অন ছিল মানে? ঘুমাসনি কেন? পড়ছিলাম, কাল হঠাৎ করে ইনকোর্স পরীক্ষা ফেলছে। তাই বল। আচ্ছা, রাখছি। ওকে। অভ্র ফোন কেটে দিল। অর্পা ওপাশ থেকে রেগে আছে। রাগের এক পর্যায়ে ফোন দিয়ে বসলো। হ্যালো। তুই ফোন কাটলি কেন? আপনি রেখে দিতে চাইলেন। আমি রেখে দিতে চাইলে তুই রেখে দিবি? তোর তো অনেক সাহস হয়ে গেছে। সরি। নেহা কি আর কিছু বলেছিল? হুম। কি বলেছিল? আপনার সাথে কথা না বলতে, বাসা বদলে ফেলতে, পারলে ওদের ফ্ল্যাটে উঠতে। তুই কি বললি? আমি কিছু বলিনি। গুড। আচ্ছা, ছাদে আয়। হুম, আম্মু বুঝতে পারলে বকা দিবে। আস্তে আস্তে আয়, যাতে বুঝতে না পারে। এখন ছাদে এসে কি করব? বেশি কথা বলিস কেন? আসতে বলছি, আসবি।
কিন্তু আমার তো ভয় করে। ভূতে। হুম। আমি আছি, চলে আয়। অভ্র কল না কেটে চুপি চুপি ছাদে গেল। অদ্ভুত বিষয়, ছাদে কেউ নেই। এদিকে অভ্রর ভয়ও লাগছে। মাথায় নানান ভৌতিক কাহিনী আসছে। এর মধ্যে আচমকা ভৌ। অভ্র শুনে বুঝতে না পেরে চোখ মুখ বন্ধ করে কাঁপতে লাগলো। পুরো একটা বাচ্চা পোলাপাইন। এদিকে কাঁপুনি থামছেই না। অল্প প্রথমে মজা পেলেও পরে নিজের কাছে খারাপ বোধ করছে। ছেলেটা ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। এমন পর্যায়ে কি করা যায়? আইডিয়া? সাত পাঁচ না ভেবে অর্পা অভ্রকে জড়িয়ে ধরল। খুব শক্ত করে জড়িয়ে ধরল। অভ্র ধীরে ধীরে অদ্ভুত ফিল করছে। অবশেষে অভ্র বলল, ছাড়েন প্লিজ। অর্পা ছেড়ে দিয়ে বলল, সরি। কেন? ভয় দেখানোর জন্য। ইটস ওকে। আই লাভ ইউ। আপনিও নেহা আপুর মতন শুরু করলেন? আমি কিন্তু নেহার চেয়েও ডেঞ্জারাস। জানি। তাহলে আমার উত্তর? আম্মুর কাছে জিজ্ঞেস করে বলি? না, এখনই বলতে হবে। কিন্তু আমি হ্যাঁ বললে তো পরে কষ্ট পাবো। আম্মু বলেছে এই যুগের মেয়েরা চাহিদা মিটে গেলে ছেড়ে চলে যায়। আমি যাব না। কিভাবে বিশ্বাস করব? ওয়েট, প্রমাণ দিচ্ছি। বাক্যটি বলে অর্পা অভ্র ঠোঁটে আলতোভাবে স্পর্শ করলো। অভ্র এই মুহূর্তে কি করবে না করবে ভেবে ব্যাকুল। তবে তার অর্পার কোমরে হাত দিতে খুব মন চাচ্ছে। রাত প্রায় 9:30 বাজে। ফেসবুকে আছি আর আমার 55+ ফ্রেন্ডস অ্যাক্টিভ আছে। কিন্তু আমি কাউকে নক করি না বলে কেউ আমাকে নক করে না। আবার অনেকে নক করলে আমার কথা শুনে দ্বিতীয়বার নক করতে চাইতো না। কারণ ওই যে আমি কাউকে না দেখে তার সাথে কথা বলতে পছন্দ করি না। তাই আজ ঠিক করলাম সবাইকে আনফ্রেন্ড করে দিব। তো যেই ভাবা সেই কাজ, আনফ্রেন্ড করতেছি আর তাহসান বড়োয়ের গান শুনতেছি। হঠাৎ কে যেন নক করলো। হাই ভাইয়া। হ্যালো আপু, কিছু বলবা? কেন, বিজি নাকি? না, ঘুমাবো। ওকে, বাই। না, তুমি কিছু বলতে চাইলে বলতে পারো, আমার প্রবলেম নেই। বিকজ আমি কিছু ফ্রেন্ডকে আনফ্রেন্ড করবো তো টাইম লাগবে। সো তুমি বলো। না, ডিস্টার্ব করতে চাই না, আপনি ঘুমান। গুড নাইট। বললাম তো প্রবলেম নাই, বলো। না, আপনার লেখাগুলো আমার অনেক ভালো লাগে, তাই নক করলাম আপনাকে। আর আমি সহজে কাউকে নক করি না। ও, তাহলে তো আমি লাকি। আর আমিও কাউকে নক করি না, আর কেউ নক করলে তাকে অনেক বিরক্ত করি। ও, তাই নাকি? হুম, গুড। মেবি। রাতে খাইছেন? তুমি? না, কেন? এমনি। ও, তো কোন ক্লাসে পড়ো তুমি? আর আমার মনে হচ্ছে তুমি আমার বড়। না, আমি ক্লাস 8-এ পড়ি। ও, তাহলে তো ভালো। তো আপু, দুলাভাই কি ঠিক করা আছে নাকি? কেন? না এমনি, ভয় নাই, আমি লাইন মারবো না। ইস, আমি এইটা বলি বুঝলেন, আর আমি প্রেম করি বুঝলেন। ও, তাহলে তো ভালোই। আর আমিও প্রেম করি, বুঝেছো? কে সে? নাম কি? কেন, আমার গল্পের রানী জেরিন। কিন্তু সে কেমন দেখতে, কোথায় থাকে, কিছুই জানি না। জেরিনকে আপনি চেনেন না তো প্রেম করেন কিভাবে? জেরিন নামটা আমার অনেক পছন্দের, তাই আমি এই নামটা আমার গল্পে ইউজ করি। আর কিছু না। আমার জীবনে তেমন কেউ নেই। আই অ্যাম সিঙ্গেল বয়। ও, ভালো। তো আপনারা কয় ভাই বোন মিস্টার? বেশি না, একটা বিপিএল টিম। বুঝিয়ে বলেন। আম্মু আব্বু দিয়ে 13 জন। কয় ভাই বোন? 6 ভাই 5 বোন। এই কি বলেন? কেউ আমারে ধর। কেন, বিশ্বাস হয় না বুঝি? না, আর সত্যি কথা না বললে কিন্তু খবর আছে। আমার বাসায় তো টিভি নাই, তো খবর কিভাবে দেখবো মিস? এই খবর দেখার জন্য টিভি লাগে না, দুটো চোখ থাকলে হয়। না, তাহলে এই খবর দেখতে চাই না। আমি বাসায় বসে টিভিতে খবর দেখে নিব। গুড বয়। আম্মু আব্বু আপু আর আমি। এইটা বললেই তো হয়, এত নাটক করার দরকার কি? না এমনি। তো তোমরা কয় ভাই বোন?
3 বোন। ভাই নাই? না। ও, তো তোমার বিয়ে কোন ক্লাসে পড়ে? ফার্স্ট ইয়ারে পড়ে। আর আপনি? ও, আমিও তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ও, আপনার বোন কোন ক্লাসে পড়ে? বিএ পাশ করে গিফট হিসেবে একটা বেবি পাইছে। বুঝিয়ে বলেন। আরে, আমার আপুর বিয়ে হয়ে গেছে, আর একটা বাচ্চা আছে ওর। ও, হুম। গুড নাইট। আমি কিছু বলার আগেই লাইন থেকে চলে গেছে। কিন্তু মেয়েটাকে চিনি না, জানি না, তারপরে কেন এত কথা বললাম? এই যা, নামটাই তো শুনতে মনে নেই। আরে আপনারা কি করেন বুঝি না, একটু নক করতে পারলেন না? এই যা, কথা বলতে বলতে সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করে ফেলেছি। আর এখন রাত 1টা+ বাজে, এখন ঘুম দিতে হবে। কিন্তু মেয়েটা কে? অপরিচিত মেয়ে তো এত সময় কথা বলে না। তার মানে মেয়েটা আমার চিনে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে আম্মুর ডাকে ঘুম থেকে উঠে গোসল করে খেয়ে কলেজের দিকে বেরিয়ে গেলাম। রাস্তায় আবিরের সাথে দেখা। আবির আমার বেস্ট ফ্রেন্ড। কি মামা, সারা রাত চ্যাট করতেছো তাই না? মামা, তুই আমাকে আমাকে এই কথা বললি? মামা, বললাম তো, চোখ দেখলেই বোঝা যাইতেছে শালা। এই শালা বলবি না, কারণ আমার আপুর বিয়ে হয়ে গেছে, কিন্তু তোর বোনের বিয়ে হয়নি, তো আমি তোকে শালা বলবো? আরে শখ কত, আমার বোনের বর হবে। আয়নায় দেখেছিস নিজেকে? পুরো হনুমান। কি বললি শালা? নিজের দুলাভাইরে কেউ হনুমান বলে? আমি না শুধু আমার আম্মুর জন্য তোকে কিছু বলতে পারি না। কেন যে তোকে আমার বাসায় নিয়ে গিয়েছিলাম, কি জন্য কে জানে। তোর বোনের বর আর তোর আম্মুর জামাই করার জন্য, শালা। এই, তুই জানিস আমার বোন দেখতে কালা আর মুটকি। তাতে কি হয়েছে? তোর বোন তো, এটাই অনেক, বুঝলি? বুঝলাম। কি বুঝলি বল? তুই তোর জন্য আমার বোন না, আমার জন্য আমার বোনকে বিয়ে করতে চাস। এই তো তোর আগের থেকে বুদ্ধি হয়েছে, শালা। এই শালা না, সম্বন্ধী। ও তাই তো, মনে নাই। আচ্ছা, তুই এত ভালো কবে থেকে হলি বলতো? আগে তোর বোনের নামে কিছু বললে আমার কপালে দুর্ভোগ করে দিতিস, আর আজ কিছু বললি না, বরং সম্বন্ধী হিসেবে পরিচয় দিলি। এমনি, আর আমি তো জানি আমার বোনের জন্য তুই সঠিক ছেলে। ওই, আমি পারবো না তোর ওই কালা মুটকি বোনকে বিয়ে করতে, অন্য কোথাও ট্রাই কর। এই, আমার বোন মোটেও কালা আর মুটকি না, বুঝলি? আরে জানি তো, কিন্তু তোর মুখ থেকে জানতে চাইছিলাম। ওকে, হয়েছে, চল কলেজে চল। যাচ্ছি তো, কিন্তু তোর বোনের নাম্বার দিয়ে পরিচয় করিয়ে দিবি তো? ওই হারামি, কি বললি? আমার বোনের সাথে প্রেম করবি আর আমাকে ইউজ করবি? না, আমি তো তোর বোনকে দেখিনি, তাই আর কি। সময় হলে সব দেখতে পারবি। আবির কথা শুনে আমি মাথা চুলকাতে লাগলাম, কারণ ও কি বলতে চাইলো সেটা বুঝতে পারিনি। যা হোক, যাই, কলেজে গিয়ে আড্ডা দিয়ে আসি। তারপর আড্ডা দিয়ে বাসায় এসে হাত মুখ ধুয়ে খাওয়া শেষ করে দিলাম এক ঘুম। কিন্তু 2 ঘন্টা পরে ফোনের শব্দে ঘুম থেকে উঠতে হলো। দেখি অচেনা নাম্বার থেকে কল আসলো, মিস করলাম। তারপর ফেসবুকে গিয়ে দেখি অনেক টেক্সট করেছে সেই অচেনা মেয়েটি। হাই। ওই মিস্টার, কই ছিলা? এতগুলো টেক্সট করলাম, আনসার না পেয়ে কল দিলাম, কিন্তু কল ব্যাক করলা না কেন? আমি অজানা কারো কল ব্যাক করি না। আমি তো এখন অজানা, বুঝি। তো তোমার নাম কি? আমার নাম আর তোমার গল্পের রানীর নাম এক। এই, তোমার নাম কি কোনোভাবে জেরিন? মিস্টার। ও মাই গড, বাট হাউ? কিভাবে? না কিছু না, আমি কি তোমার পিক পেতে পারি? না মিস্টার, নো পিক। আরে আমি প্রেম করার জন্য পিক চাইছি না, জাস্ট দেখার জন্য। আর আমার জিএফ কে আজ খুঁজে পেয়েছি, সো তুমি ভাব নিও না, ওকে? ওই, কাল যে বললে তোমার তেমন কেউ নাই, তাহলে আজ জিএফ আসলো কোত্থেকে? আজ আমার ফ্রেন্ড তার বোনের জন্য আমাকে ঠিক করেছে। ও, তাই বুঝি। তো এইবার পিক দেওয়াই যায়, তাই না? না, কিন্তু কিন্তু কি? দেখা করতে পারি। না, এ তো দেখি মেঘনা চাইতে বৃষ্টি। না, আর যাই হোক, প্রেম করার কথা মাথায় আনা যাবে না, তাহলে আবির আমাকে মেরেই ফেলবে। তো কোথায় দেখা করবে? কলেজে চলে আসো।
এই বলে লাইন থেকে চলে গেল। না কি যে করি। এই যে আপনারা বলেন কি করব আমি? কালকেও ছিল না, আর আজ আবার দুটো হয়ে যাবে নাকি প্রেম একসাথে? না, আবিরকে সব খুলে বলি, ও যা বলে আমি তাই করি। হ্যালো মামা, ঠেলা সামলা। কিরে, কি হয়েছে? তারপর আমি আবিরকে সব খুলে বললাম, কিন্তু ও যা বললো তা আমার ঠিক হজম হলো না। আর মামা যা, লাইফ তো একটাই। আর সেই লাইফের আজ আমার শেষ দিন, তাই না মামা? বুঝলি যখন বললি কেন তাহলে? মামা যাই, না হলে ওই মেয়েটা কি মনে করবে? শালা আমার বোনের নিয়ে ওই সব বলার আগে এই সব তো বলতে পারতি। ওকে যা, কিন্তু সন্ধ্যার আগে আমার সাথে দেখা করবি কিন্তু, না হলে খবর আছে। ওকে মামা, আসবো, বাই। তো কলেজে এসে মনে পড়লো মেয়েটাকে চিনবো কি করে। ওহ, মনে পড়েছে, ও তো আমাকে একবার কল দিয়েছিল। আমি ওকে কল দিলাম। হ্যালো, কোথায় তুমি? সোজা সেকেন্ড ফ্লোরে চলে আসো, দেখতে পাবা নীল ড্রেস পরে আছে যে সে আমি। ওকে। গিয়ে দেখি এক নীলপরি আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তো ক্রাশ খেলাম। আরে কেন যে আবিরকে সকালে ওর বোনের কথা বলতে গেলাম, আল্লাহ জানে। সকালে না বললে এই পরীকে যেভাবে হোক পটিয়ে নিতাম। না, তার হলো না। যাই হোক, ভালোই হলো। আমার বেস্ট ফ্রেন্ড আমার থাকলে আর কিছু চাই না, এই পরীকেও না। এই যে মিস্টার তানভীর, কিছু বলবেন নাকি শুধু ভাববেন? তুমি জেরিন? কেন? কোনো প্রবলেম আছে বুঝি? নো প্রবলেম, সো বাই হ্যাভ গ্রেট টাইম। ওই কই যান? বাসায় যাই। তো আমার কি হবে শুনি? তোমার কি হবে মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। মাথা ঠিক আছে তো? তুমি আমার ব্যাপারে কিছু জানো না, তাতেই লাভ কি করে হলো? আমি সব জানি তোমার ব্যাপারে, আর সব জেনে ভালোবাসি। কিন্তু আমি আমার ফ্রেন্ডের বোনকে ভালোবাসি, সো আমি পারবো না। আর তোমার তো বিয়ে আছে। কচু আছে, মিথ্যা বলেছিলাম। ওকে ফাইন, আমরা তো ফ্রেন্ড হতে পারি নাকি? না, আমি তোমাকে বিএফ হিসেবে চাই। ইম্পসিবল, বাট আই ডোন্ট ওয়ান্ট। তুমি একসেপ্ট না করলে আমি কিন্তু এখান থেকে লাফ দিব। তুমি যা ইচ্ছা করো, আমার কাছে ফ্রেন্ড সব কিছু। আর আমি ওকে কথা দিয়েছি, সো নাও বাই। এই বলে চলে আসতে লাগলাম। আর জেরিন লাফ মারার জন্য তৈরি, কিন্তু ফোন দিয়ে কি যেন করতেছে। যা পারে করুক গিয়ে, আমার কি, আমি যাই। হঠাৎ আবিরের ফোন। এ কি, আবির এখন ফোন দেয় কেন? হ্যালো। শোন, তোর ফ্রেন্ডশিপ মহান, আমি বুঝে গেছি। ও, তার মানে তুই কলেজে আছিস, তাই না? হুম, কিন্তু আমি এখন যা বলছি সেটা শোন। বল। আমার বোনের যদি কিছু হয় তোর খবর আছে। আরে, আমি তো তোর বোনের সাথে কিছু করিনি, তো কিছু হবে কি করে? আর আমি তো তোর বোনকে চিনিই না। ওই যে মেয়ে সুইসাইড করতে যাইতেছে, ওই আমার বোন, আর কিছু হলে তোর খবর আছে। মানে কি? মানে আর কি, তুই তোর গল্পে যেমন লিখিস ঠিক তেমন। তার মানে তুই আমার কথা তোর বোনকে বলে দিয়েছিস? হুম, তো আইডি নাম্বার সব দিয়েছিলাম, আর এই প্ল্যান করেছিলাম, এখন সামলা, আর আমার বোনের যেন কিছু না হয়। আমি কি করব এখন? এইটা তো আমার পরী, একে হারালে জীবনে আর কোনো মেয়ে পাবো না। আর জীবন থাকলে তো পাবো। আবিরের বোনের কিছু হলে ও আমায় সোজা মর্গে পাঠিয়ে দিবে। না, ওপরে যাই। জেরিনকে এই কাজ করতে দেওয়া যাবে না। কিন্তু ওপরে যাওয়ার ভেতরে ও যদি কিছু করে বসে। না, আইডিয়া, কল দেই। হ্যালো জান, বেবি, সোনা, এক্সট্রা এক্সট্রা, তুমি আমার সাথে এমন করতে পারবে? প্লিজ নিচে চলে আসো, প্লিজ। হু আর ইউ ম্যান? জেরিন, মজা করো না, নিচে চলে আসো। আই লাভ ইউ জেরিন। কেন? সেই মেয়ের কি হলো? যাও তার কাছে। তার কাছেই তো এসেছি। ও, তাই বুঝি। আর তোমার ভাই ওই পাশে ডাকছে তোমাকে। ভাইয়া ডাকছে কোথায়? ওই তো ওই পাশে। দাঁড়াও, দেখে আসি। না, মেয়েরা আস্ত গাধি। আমি ওকে বোকা করার ফাঁদ করলাম, আর সেও সেই ফাঁদে এক পা নয় দু পাই দিয়ে দিল। এই সুযোগে ও পড়ে যাই, না হলে কপালে দুঃখ আছে। যেই ভাবা সেই কাজ। কই ভাইয়া, কই? তোমার ভাই পটল তুলতে গেছে। এ কি, তুমি উপরে? ও বুঝেছি, আমাকে বোকা বানিয়েছো তাই না?
গাধীকে কি আবার বোকা করা লাগে নাকি? কি আমি গাধা? দাঁড়াও, দেখাইতেছি মজা। দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বুকে কিলাতে লাগলো। বাকিটা ইতিহাস। না, সন্ধ্যা হয়ে আসলো বলে। এখন কি আবির সাথে দেখা করতে হবে? শালা, এই জন্যই সন্ধ্যার আগে দেখা করতে বলেছিল, যাতে ওর বোনকে নিয়ে সন্ধ্যায় কোথাও যেতে না পারি। না, আজ জেরিনকে নিয়ে রাত 10টার সময় বাসায় দিয়ে আসবো। দেখি শালা আমারই কি করে। ও সরি, সমন দিয়ে আমার কি করে। তো আপনারাও দেখতে থাকুন কি করে। ধন্যবাদ সবাইকে। আই লাভ ইউ। কি বললি? বললাম ভালোবাসি তোমাকে। এক থাপ্পড় দিয়া সব দাঁত ফালাই দিব তোর। কেন, কি হয়েছে? ওই, তুই জানোস না আমি তোর সিনিয়র, তাও আবার 3 বছরের। তো কি হয়েছে? ভালোবাসতে ছোট আর বড় আছে নাকি? তোরে আমি কাইটটা ফালামু। ও আল্লাহ, রাগলে তো আমার সিনিয়র বউটাকে অনেক সুন্দর লাগে। ওই, কি বললি? আরেকবার বল। আচ্ছা, এদিকে আসো, কানে কানে বলতেছি। বল। উম একটা কিস দিয়েই দিছি দৌড়। যদি আর ওইখানে থাকতাম তাহলে নিশ্চিত আমি মরছিলাম আজকে। আপনাদের তো পরিচয় দেওয়া হয়নি। আমি জাহিদ হাসান, এবার ইন্টার প্রথম বর্ষ। আর যার সাথে এতক্ষণ শয়তানি করছিলাম সে হলো তাসফি, আমার সিনিয়র বউ। অবশ্য আমার থেকে 3 বছরের বড়। তবুও ভালোবাসি, কারণ ছোট থেকে ইচ্ছে ছিল একটা বড় অপুর সাথে প্রেম করব, তাহলে শাসন, ভালোবাসা, আদর সব পাবো। হি হি হি। তো দৌড়ে একদম বাসায় চলে যাচ্ছি। বাসায় এসেই হাঁপাতে লাগলাম। তা দেখে আম্মু বলল, কিরে তুই হাঁপাচ্ছিস কেন? তোমার বৌমার জন্য। হ্যাঁ, কিছু বুঝলাম না। আরে আম্মু, ওই যে পাশের বাসার তাসফি আপু আছে না, ওনাকে না আমার ভালো লাগে। আমি তোমার বৌমা করে তাসফিকে নিয়ে আসতে চাই। ওই, তোর মাথা ঠিক আছে? তাপসি তোর থেকে অনেক বড়। আমি কিছু জানি না, তাসফি আমার বউ হবে, এটাই শেষ কথা। বলেই রাগ দেখিয়ে চলে আসলাম রুমে। আবার ভাবলাম ফোন দিয়ে একটু জ্বালাই ওরে, তাই ফোন দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো। বউ, কি করছো? ওই, কে তোর বউ? হ্যাঁ, ওই, এত চিল্লাও কেন? কি বললি? আমি চিল্লাই? তা নয় তো কি। কুত্তা, মাইরা ফালামু তোরে। আমারে মারলে তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবা। হব না। আই লাভ ইউ, সিনিয়র বউ। ওই পিচ্ছি, চুপ। ওই, আমি পিচ্ছি না, তুমি পিচ্ছি। 3 ক্লাস জুনিয়র আর আমারে কয় আমি নাকি পিচ্ছি। ফাজিল পোলা। ছোট হয়েছি তো কি হয়েছে? আচ্ছা বউ, তোমার হাইট কত? কেন? আরে বলো না। 5 ফুট 1 ইঞ্চি। নিজে পিচ্ছি আর আমারে কয় নাকি আমি পিচ্ছি। ওই, আমি মোটেও পিচ্ছি না। পিচ্ছি নয় তো কি? জানো, আমি 5 ফিট 5 ইঞ্চি, তোমার থেকে 4 ইঞ্চি বেশি লম্বা। তুই আমার থেকে বয়সে ছোট। ধুর, এক কথা আর ভাল লাগে না। না লাগলে নাই। বউ, একটা পাপ্পি দিবা? থাপ্পড় দিব, খাবি? তোমার হাতের থাপ্পড় খেতেও রাজি। এই বাহানায় তোমার হাতের স্পর্শ তো পাওয়া যাবে। পিচ্ছি পোলা। ওই, রাগ হচ্ছে কিন্তু এবার। বলছি না পিচ্ছি বলবা না। পিচ্ছি রে পিচ্ছি বলবো না তো কি বলবো? ওই 4 ইঞ্চি। ওই 3 ক্লাস। পাগলি, পাগলা, গাধি, গাধা, কুত্তা। বোকামাইয়া। আচ্ছা বাই। কেন? পড়তে বসবো। ওকে বাই। বাই। এভাবেই চলতেছিল আমার আর তাসফির মধ্যে। দেখতে দেখতে এভাবে 1 বছর পার হয়ে গেল। এখন আমি ইন্টার 2য় বর্ষে। এই 1 বছরে না হলেও 1000বারেরও বেশি আই লাভ ইউ বলছি তাসফিকে, কিন্তু প্রতিবারই না করে দিছে। তবে আমিও হাল ছাড়ি নাই, আমি লেগে আছি ওর পিছনে আঠার মতো। এভাবেই চলতে থাকলো। বিকেলে গেলাম আড্ডা দিতে বন্ধুদের সাথে। অবশ্য আমার মাত্র 2টাই বেস্ট ফ্রেন্ড, হৃদয় আর রানা। তো গেলাম ওদের কাছে। কি রে দোস্ত, কি খবর? ভালো না রে। কেন, কি হইল আবার তোর? আর বলিস না, 1 বছর থেকে তাসফির পিছনে ঘুরতেছি, মেয়েটা পাত্তাই দেয় না। আরে মাম্মা, চালাই যা, হবে হবে। দেখি কি হয়। তারপর সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসলাম। রাতে আর কথা বলি নাই তাসফির সাথে। ভাবলাম কালকে ওর ভার্সিটিতে যাব দেখা করতে। সকালবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। নাস্তা করে ফ্রেশ হলাম। 11টার দিকে গেলাম ভার্সিটিতে।
তো ক্যাম্পাসে গিয়ে দেখলাম তাসফি একটা ছেলের সাথে খুব হেসে কথা বলতেছে, আর একদম গায়ে পড়ার মতো অবস্থা। এসব দেখে আমার শরীরটা একদম জ্বলে গেল। কাছে গিয়ে ওর হাত ধরে এক পাশে নিয়ে গিয়ে বললাম, ওই ছেলেটাকে, আর এত হেসে হেসে কথা বলার কি আছে? একদম গায়ে পড়ার মতো অবস্থা। কেন, কি হয়েছে তোর? তোমাকে না বলছি আমি স্যার অন্য ছেলের সাথে কথা বলবো না? আমার ইচ্ছা আমি করব না করব সেটা তোর কাছ থেকে শুনতে হবে নাকি? হ্যাঁ, শুনতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। বেহায়ার মতো বারবার আসিস কেন? কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? বেহায়া কোথাকার! মাথা নিচু করে আসি, আর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। আর কোনোদিন আমার সামনে আসবি না, বেহায়া ছেলে! বলেই চলে গেল তাসফি। আমার চোখ দিয়ে শুধু অশ্রুই ঝরতেছিল। কাঁদতে কাঁদতে বাসায় চলে আসলাম। এসেই সোজা নিজের রুমে। অনেক কাঁদলাম সেদিন, কিন্তু পরে ভাবলাম, না, আমি কার জন্য কাঁদতেছি যে কিনা আমাকে ভালোই বাসে না। আমাকে চেঞ্জ হতে হবে। আর যাব না তাসফির সামনে। ওর নাম্বার, ফেসবুক আইডি সব কিছুতেই ব্লক দিলাম। ওইদিকে তাসফি ভাবতেছে, ছেলেটাকে এভাবে কথা না শোনালে বা না মারলেও পারতাম। পরক্ষণে আবার ভাবছে, যা করছি বেশ করছি, এখন আমি অনেকটাই বদলে গেছি, সব আগের মতোই। তবে তাসফি নেই, মানে আর ভাবি না ওকে নিয়ে। মাঝে মধ্যে যখন তাসফির কথা মনে পড়ে, তখন চোখ দিয়ে নিমিষেই জল চলে আসে। অনেক ভালোবাসতাম তাকে, এমনটা না করলেও পারতো আমার সাথে। কেটে গেছে 15 দিন। এই কয়েকদিনে একবারও তাসফির সামনে তো দূরের কথা, ওদের বাসার মুখটাও দেখি নাই। তাসফি আর আমাদের বাসা একই সাথে। আমাদের বাসায় এসে মেয়েটা আমার আম্মুর সাথে অনেক গল্প করত। তবে ওই ঘটনার পর আর আসে না। আজ সকালে একটু বাইরে বের হলাম, সকালের তাজা বাতাস গায়ে লাগাতে। রাস্তা দিয়ে হাঁটতেছি, কে যেন একজন ডাক দিল, মেয়ের কণ্ঠ। একটু পরেই বুঝলাম এটা তো তাসফির কণ্ঠ। দেখলাম মেয়েটা আমার দিকে আসতেছে, বলতেছে, ওই জাহিদ দাঁড়া তো। আমি না দাঁড়িয়ে চলে আসলাম। এভাবে কেটে গেল আরো বেশ কয়েকদিন। এখন তাসফি দেখা পেলেই কথা বলতে চায় আমার সাথে, কিন্তু আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি। যেখানে ও থাকে ওইখানে আমি থাকি না। এর মধ্যেই বেশ কয়েকবার আমাদের বাসায়ও আসছিল। ওকে দেখেই পিছনের দরজা দিয়ে বাসা থেকে বের হয়ে যেতাম। যতক্ষণ আমাদের বাসায় থাকতো আমি বাসার বাইরে থাকতাম। এভাবে আরো কিছুদিন গেল। এর মধ্যে মা একদিন বলল, কি রে, তোর কি তাপসির সাথে কিছু হয়েছে? কই না তো। কিছু না হলে ওকে আমাদের বাসায় দেখলেই বাসা থেকে বের হয়ে যাস। শুনলাম এখন নাকি কথাও বলিস না ওর সাথে। কথা বলি না। খুব তো বউ বউ করে চিল্লাতি, এখন কি হলো? ওসব আবেগ আম্মু, এখন আবেগ কেটে গেছে, আসি আমি। বলেই বাইরে চলে আসলাম। চলে গেল 2 মাস। একবারেও ওর সাথে কথা বলি নাই। তাসফি অনেক চেষ্টা করে কথা বলার, কিন্তু আমি বলি না। এখন তো প্রায় আসে আমাদের বাসায়, তবে যত পারি এড়িয়ে চলি। তো একদিন কলেজ যাচ্ছিলাম, হেঁটে হেঁটে পথেই এক বান্ধবীর দেখা। কি রে, কই যাস? এই তো কলেজে, তুই? আমিও কলেজে যাচ্ছি। হেঁটে যাচ্ছিস কেন? আয়, রিক্সায় আয়। আরে না, এই তো এসেই গেছি। তুই আসবি নাকি আমি নেমে আসবো? ইচ্ছা না থাকা সত্ত্বেও রিক্সায় উঠতে হলো। রিক্সাতে যাচ্ছিলাম, দেখলাম অন্য একটা রিক্সাতে একটা মেয়ে বসে আছে, আর আমার দিকে রাগী মুড নিয়ে তাকিয়ে আছে। পরেই বুঝলাম, আরে এরা তো তাসফি। কিন্তু রাগ করার কিছুই বুঝলাম না। কলেজ করে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে শুয়ে শুয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতেছি। দেখলাম তাসফি আমার রুমে এসে সোজা আমার কাছে এসে কান থেকে হেডফোনটা খুলে নিল। রাগটা একদম মাথায় চড়ে গেল। কি হয়েছে কি? হেডফোনটা খুলে নিলেন কেন? তুমি রিক্সাতে যে মেয়েটার সাথে ছিলে ওটা কে? হঠাৎ তুমি করে বলার কারণটা বুঝলাম না। আমি যার ইচ্ছা তার সাথে রিক্সাতে ঘুরবো, তাতে আপনার কি? কে ছিল মেয়েটা? আপনি কে যে আপনাকে বলতে হবে? আর হ্যাঁ, দয়া করে পেঁচাল না পেরে আমার হেডফোনটা দিয়ে যান। আমার ভালো লাগে না। হেডফোনটা আমাকে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। হঠাৎ এমন ব্যবহারে কিছুটা অবাকই হলাম। বেশি কিছু ভাবলাম না আর। রাতে খেয়ে ঘুমালাম। সকালে একটা মেয়ের কণ্ঠে ঘুম ভাঙলো। চোখ মেলে দেখলাম তাসফি। রাগটা আরো বেড়ে গেল। এমনিতে এত সকালে ডাক দিয়ে ঘুমের 12টা বাজালো, তারপর আবার এই মেয়েটা। তাই বললাম, কি হয়েছে, এত সকালে চিল্লান কেন? আসলে ঘুম থেকে ওঠো, অনেক বেলা হয়েছে। কয়টা বাজে? 9টা বাজে তো। কি এত বেলা হয়েছে? হুম, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি বলবেন বলেন। আসলে আমি সরি ওই দিনের ব্যবহারের জন্য। আমার ওইভাবে বলা ঠিক হয়নি। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। যেটা করছেন ঠিক করেছেন। আসলে আমি বেহায়া ছেলে তো, তাই। প্লিজ তুমি ওভাবে বলো না।
যেটা সত্যি সেটাই বলছি। আমি তোমাকে ভালোবাসি। ঠাস ঠাস করে পরপর 3 থাপ্পড় দিলাম। রাগটা আর কন্ট্রোল করতে পারি নাই। আমি বেহায়া ছেলে, আমাকে কেন ভালোবাসবেন? জানি না, তবে যেদিন থেকে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিছো সেদিন থেকে বুঝতে পারছি তুমি আমার কতটা জোরে ছিলে। তোমাকে প্রতিটা মুহূর্ত মিস করেছি। তোমাকে একবার দেখার জন্য কত কিছু করেছি। তোমার সাথে কথা বলার কত চেষ্টা করেছি, কিন্তু তুমি আমাকে দেখলেই এড়িয়ে যেতে। আর যেদিন তোমাকে ওই মেয়েটার সাথে দেখলাম ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল। হা হা হা, নিজের একটা বিয়ে থাকতে আবার অন্যজনকে ভালোবাসার কথা বলেন? লজ্জা করে না আপনার? বের হয়ে যান আমার রুম থেকে, আর কোনোদিন আমার সামনে আসবেন না। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। একটু পর ভাবলাম আজ অনেকদিন পর আমার নিজের অপমানের বদলা নিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই আবার ভাবলাম, না, মেয়েটাকে এভাবে না বললেও পারতাম। শুধু শুধু মেয়েটার গায়ে হাত তুললাম। না, এমন কাজ করা ঠিক হয়নি। পরে দেখা হলে ক্ষমা চেয়ে নেব। সারাদিন আর মেয়েটার দেখা পেলাম না। মন খারাপ ছিল, তাই রাতে একটু ছাদে গেলাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম কে যেন একজন ছাদে এলো। দেখলাম তাসফি। কিছু বললাম না। মেয়েটা আমার কাছে এসে বলল, ওই দিন যে ছেলেটাকে তুমি দেখেছিলে ওটা আমার ভাই ছিল। কিন্তু আগে তো দেখিনি। ভাইয়া বাইরে থাকে, আর তোমার ওই দিন ওইভাবে আমাকে হাত ধরে নিয়ে যাওয়াতে ভাইয়া অনেক কিছু ভাবছিল, আমাকে বকাও দিছিল। ও, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি বাসি না। কেন? আগে তো খুব বউ বউ করতা, এখন? তখন ভালোবাসতাম, কিন্তু আমি বেহায়া ছেলে, আমার ভালোবাসা বলে কিছু নেই। আমি ওটার জন্য সরি বলছি তো। সরি বললেই সব ঠিক হয়ে যায় না। তাহলে আমাকে কি করতে হবে বলো? প্রমাণ করতে হবে যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। কি করতে হবে বলো? দাঁড়াও, একটা ব্লেড ওর হাতে দিয়ে বললাম, শুনেছি ভালোবেসে নাকি অনেকেই হাত কাটে, তো তুমিও করে দেখাও। ওকে। ব্লেডটা আমার হাত থেকে নিয়ে সত্যি সত্যি মেয়েটা হাত কেটে দিয়েছে। হাত দিয়ে টপ টপ করে তাজা রক্ত পড়তেছে। আমার পরনের শার্ট খুলে ওর হাতটা বেঁধে দিয়ে বললাম, পাগলি নাকি? কেউ এসব করে? তুমিই তো বললা করতে। আমি বলেছি বলেই করতে হবে বুঝি? হ্যাঁ, করতে হবে। এতটা ভালোবাসো? হুম। পাগলিটাকে একদম আমার বুকে টেনে নিয়ে বললাম, ভালোবাসি এই পাগলি সিনিয়র বউকে। আমিও ভালোবাসি আমার পিচ্চি বরটাকে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আউ, উফ, ওই কুত্তি লাগছে তো। আস্তে ওষুধ লাগানা। ওই বাদর, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। মারামারি করার সময় খুব ভালো লাগছিল, তাই না? এখন কেন চিল্লাচ্ছিস? ও মা, গেলাম রে গেলাম। ওই, তোকে বলছি না আস্তে ওষুধ লাগা, তারপরও কেন? ওই, আর একটাবার যদি এমন বাদর মার্কা চিল্লানি দিস তো তোর কাটা কাটা জায়গাগুলোতে লবণ লাগিয়ে দিব। ওই কুত্তি, লবণ লাগাবি মানে? মরে যাব তো। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? কেন? আমি কি খারাপ নাকি? তোর মারামারি করার কি দরকার ছিল যদি কিছু হয়ে যেত? হয়ে যেত মানে? আমার আবার কি হবে? তুই আর কখনো যদি এমনভাবে মারামারি করিস তাহলে তোকে বাসা থেকেই বের করে দেব। এ কুত্তি, বাসা কি তোর একার নাকি? আমারও আধা ভাগ আছে। হুম। ওষুধ লাগানো শেষ, একদম উঠবি না বলে দিলাম। এমন ভাবে থাক, আমি রান্না শেষ করে আসতেছি। বলেই চলে গেল। আমার পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি ফারাবি, শয়তান আর ফাজিলের ডিব্বা। কিছুক্ষণ আগে যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার আপু। আমি আর আপু একা থাকি, বাবা মা নেই, অনেক আগেই চলে গেছেন। তাই আপুই আমার কাছে সব কিছু। আজ কিছু ছেলেদের সাথে মারামারি করে গায়ের আঘাত পাইছি, আর তারপর বাসায় এসে আপু ওষুধ লাগিয়ে দিল। আর দেখলেনি তো কেমন চিল্লানি দিছিলাম। ইস, এখনো ব্যথা করছে। কেন যে মারামারি করতে গেলাম। আবার আপুর আগমন, হাতে খাবারের প্লেট। এই বাদর, নে ধর, হা কর। তোকে কতবার বলি ভাই, মারামারি করিস না, ফাজলামিটা একটু বন্ধ কর। আমার কথা কি তোর কানে লাগে? কুত্তি, খাইয়ে দিচ্ছিস দে। এত পেঁচাল পারিস কেন খাওয়ার সময়? আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস বলতো, যে তোকে এখনো প্রতিদিন খাইয়ে দিতে লাগে? নিজে খেতে পারিস না? আমি খাচ্ছি না তো কি তুই খাচ্ছিস? আমি তো নিজে খাচ্ছি, তুই শুধু খাইয়ে দিচ্ছিস। আচ্ছা,
আমি যদি না থাকি তাহলে কি তুই খাবি না? না থাকি মানে? তুই আবার কই যাবি? এমনি বললাম রে। ধর, হা কর, তাড়াতাড়ি খেয়ে নে, আমার অনেক কাজ আছে। তারপর খেয়ে নিলাম। আপু চলে গেল আমার রুম থেকে, আর আমিও শুয়ে পড়লাম। রাত 2টা বাজে, কিন্তু ঘুম আসতেছে না। তাই আপুকে চিৎকার করে ডাক দিলাম। আপু তার রুম থেকে বের হয়ে আসলো। এমন ভাবে চিল্লাচিল্লি করছিস কেন? আর এত রাত হয়েছে, এখনো ঘুমাসনি? ঘুম আসতেছে না তো তাই। হ্যাঁ রে, খুব লেগেছে তাই না? তোকে এতবার বারণ করি, তাও এমন করিস কেন? অনেক লেগেছে, এখনো ব্যথা করছে। আচ্ছা, আমার কোলে মাথা রাখ, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর আপু আমার মাথায় হাত দিচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তাই সকালে আপুর ডাকে ঘুম ভাঙল। এই বাদর, উঠ, 9টা বাজে, আমি অফিস যাব, আমার সময় হয়ে গেছে। ওই, আজ অফিস না গেলে হয় না? অফিস যেতে হবে, নে উঠে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা খাইয়ে দিয়ে চলে যাব। আচ্ছা তুই যা, আমি খেয়ে নিব। খেয়ে নিবি মানে? যা বলছি তাই কর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আপু আমাকে খাইয়ে দিয়ে অফিস চলে গেল। আমি জানি আপু আমার জন্য অনেক কষ্ট করে, কিন্তু ভাই আমি আপুর কোনো কথাই শুনি না। যেটা বলবে ঠিক তার উল্টোটা করে বসবো। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে আসলি যে? ডাক্তারের কাছে যাব, চল। কিন্তু কেন? সেদিনই তো আসলাম ডাক্তারকে দেখিয়ে। এত বুঝিস কেন? চুপচাপ চল। আরে প্রতি মাস কি ডাক্তারের কাছে যেতে হবে নাকি? আমি কি মরে যাব নাকি? এই ভাই, থাম না প্লিজ। কিরে আপু, কাঁদছিস কেন? সরি, তুই যা বলবি তাই করব। তারপর আপুর সাথে চলে গেলাম, আর কিছুক্ষণ ঘুরে বাসায় ফিরে আসলাম। তারপর বাসায় এসে একটু পড়তে বসলাম, কিন্তু পড়তে ইচ্ছে করছে না। কি করি, কিছুই ভালো লাগছে না। পাইছি, যাই আপুকে একটু জ্বালিয়ে আসি। ওই কুত্তি, কি করিস? বাদর, দেখছিস না রান্না করছি? আমি তো ভাবলাম তুই রান্নাঘরে ঘুমাচ্ছিস। এখানে আসলি কেন? তোর পড়া আছে না? যা পড়। আচ্ছা, ওই বেগুন ভাজিটা দে তো। উফ, দেখতে পাচ্ছিস না ওটা এখনো ভাজতেছি, আর গরম আছে তো। থাকুক গরম, তুই দে, আমি খাবো। তুই যাবি এখান থেকে না মাইর খাবি? আরে বললেই তো হয় যে দিব না, এত পেঁচাল পাড়ার কি আছে? ওই বাদর, দাঁড়া, নে ধর, এবার মন শান্তি। দিব্যি শান্তি। তারপর বেগুন ভাজি মুখে দিয়েই আউ করে চিৎকার করে উঠলাম। ওরে বাবারে, কি গরম, মুখ পুড়ে গেছে মনে হয়। আগেই বললাম যে গরম আছে, আমার কোনো কথাই তো গায়ে লাগাস না, এবার বুঝ ঠেলা। তারপরের দিন। দেখুন, আপনার ভাইকে সামলান, এভাবে চলতে দেওয়া যায় না। কেন, আবার কি করলো? আপনার ভাইয়ের নামটা যেন কি? ও হ্যাঁ, ফারাবি। ফারাবি কি করেছে? ও আমাদের কলেজের ম্যাডামরে প্রপোজ করছে। কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিশ্বাস না হলে আপনার ভাইকে জিজ্ঞাসা করেন। স্যার, ও ছোট ছেলে, না বুঝে করে ফেলেছে, আর একটা চান্স দিন না। এই নিয়ে 22 বার চান্স দেওয়া হলো, আর কতবার চান্স দিব? স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর একবার দিলাম, বাট একটাই শেষ। যদি আর কোনো এরকম কাজ করে তাহলে আমাদের কলেজে আর আপনার সুনামধন্য ভাইকে রাখতে পারবো না। এই খাইছে রে, আজ মনে হয় একটু বেশি হয়ে গেছে। আসলে ম্যাডামকে দেখে কেরাস খাইছি, তাই প্রপোজ করেছি। কিন্তু প্রিন্সিপাল যেভাবে বলল, এটাই নাকি শেষ। আপু তো রেগে আগুন হয়ে গেছে, কি করবে তাই কে জানে। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? আপু, ম্যাডামটা না অনেক কিউট রে। চুপ, একদম চুপ। বাদর কোথাকার, আদর পেয়ে পেয়ে দিন দিন আরো শয়তান হয়ে যাচ্ছিস তুই। আর কাউকে খুঁজে পেলি না, ম্যাডামকে প্রপোজ করতে হবে? এ এর আগে তো শিলা টিলা টুনি ময়না দিয়া রিয়া পিপাসা মিষ্টি শিউলি তিতলি মোট 50 থেকে 60টা মেয়েকে প্রপোজ করেছি, কেউই তো অ্যাকসেপ্ট করে নাই। তাই ম্যাডামকে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। বাদর, তুই কি করে? আমার তো ভাবতে অবাক লাগছে।
তুই এর আগেও মোট 22 বার কলেজে এমন কাজ করেছিস, শেষে আমি গিয়ে সমাধান করেছি। আসলে আপু হয়েছেটা কি জানো, সুন্দরী মেয়েদের দেখলে আমি ঠিক থাকতে পারি না। তোর আজ থেকে বাড়ির বাইরে যাওয়া নিষেধ। আমি যখন অফিস যাব তখন গেটে তালা মেরে যাব। এই না না না, প্লিজ এমন কাজ করো না। কোনো লাভ নেই, তা না হলে তুই সোজা হবি না। তাই বলে ঘরে আটকে রাখবে? আপু কই যাস, আমার কথাটা তো শোন। ধুর, কিচ্ছু ভালো লাগছে না, কাল থেকে ঘরে বন্দি হয়ে থাকতে হবে। আচ্ছা ভাই, তোরাই বলেন, কলেজে পড়ি এখনো কোনো গপ নেই, কেমন লাগে? আমার কি ইচ্ছে করে না প্রেম করতে, গপের সাথে ফুচকা চটপটি খেতে? কিন্তু হালার আমার এক কপাল, কুত্তা ভাগ্য একটাও কপালে জোটে না, সবগুলোই রিজেক্ট করে দেয়। যদি বলি আমার দোষ, কি তখন মেয়ে বলে এর আগে অনেক মেয়েকে প্রপোজ করছি তাই। আরে প্রপোজই তো করেছি, কিন্তু রিলেশন তো আর করি নাই। ধুর, এসব বাদ। আপু অনেক কষ্ট পেয়েছে, দেখি ঘরে গিয়ে কি করছে। আপু তো ঘরে বসে বসে কাঁদছে। না, কাজটা মোটেও ঠিক করিনি। আমি সোজা আপুকে জড়িয়ে ধরলাম। সরি। ছাড় আমাকে। সরি তো। আচ্ছা, তুই কবে বুঝবি বল? তোকে কতবার বারণ করি, তাও এমন করিস কেন? আর কখনো এমন কাজ করব না। ওই মাফ করে দে না। আচ্ছা, আমি যদি না থাকি তাহলে তুই এমন করবি? না থাকি মানে? তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে, আমি মরেই যাব। আমাকে কথা দে, তুই কোথাও যাবি না আমাকে ছেড়ে। এই যে কান ধরছি, আর এমন করব না। হুম, কোথাও যাব না। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আবার জড়িয়ে ধরলাম আপুকে। আমায় কতটুকু ভালোবাসিস? এ, তোর মতো কুত্তিকে আমি কোন দুঃখে ভালোবাসতে যাব? হুম, এই বল না, কতটুকু ভালোবাসিস? কতবার বলবো? বললাম তো ভালোবাসি না। যা, ভাগ বাদর। তুই ভাগ কুত্তি। যাচ্ছি যাচ্ছি বলেই আমার রুমে চলে আসলাম। আর তার কিছুক্ষণ পর আপু আমার রুমে চলে আসলো। ওই কুত্তি, আমার রুমে আসলি কেন? যা ভাগ, তোর রুমে যা। কিরে, চোখগুলো এমন রসগোল্লার মতো করে আছিস কেন? কথা বল। আমার ব্যাগে টাকা বের করেছিস কেন? এ মা, রাম রাম। তোর ব্যাগের টাকা বের করছি মানে? কি আজে বাজে কথা বলিস? তোর ব্যাগ কোথায় রাখিস সেটাই তো জানি না, আর টাকা বের করব কিভাবে? আমি আজ বেতন পাইছি 28,000 টাকা, আর এখন দেখছি ব্যাগে 25,000 টাকা। 3,000 টাকা কই গেল? ভাবছি তুই কবে পাগল হলি। মানে? নিজে ভুলভাল ভাবে টাকা গুনে এখন আমাকে দোষ দেওয়া হচ্ছে। হায় ভগবান, এই বাদরটাকে আর ভালো করতে পারলাম না আমি। টাকা নিছিস ভালো কথা, স্বীকার করলে কি হয়? আমি কি টাকা তোর থেকে নেব নাকি? হইছে হইছে, এখন যা, খাবার নিয়ে আয়, খুব ক্ষুধা পাইছে। তারপর খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আর ভাবতেছি টাকাটা বলে বের করা ভালো ছিল। আপুর সব টাকা নিয়ে নিলেও কিছু বলতো না। চুরি করাটা ঠিক হয়নি, আমি জানি। আপু আমার ফাজলামির জন্য এসব কথা বলে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কোথা থেকে দুষ্টামি ভর করে মাথায়, তা ওপরালাই জানে। 2 দিন পর দেখছি আপু আয়নায় সাজুগুজু করছে। ব্যাপারটা কি? কোথায় যায়? আমি তো জানি আপুর কোনো বিএফ নাই যে তার সাথে দেখা করতে যাবে। কিরে, এত সাজুগুজু করে কার সাথে দেখা করতে যাচ্ছিস? কেউ আছে নাকি? হ্যাঁ আছে, তাতে কি? ভালো, খুব ভালো। তার ছেলেটা কি করে? জুতা চুরির ব্যবসা না কটকটির ব্যবসা? শয়তান, তুই কি কখনো ভালো হবি না? কিরে হাসিস কেন? আমি কি ভুল কিছু বলেছি নাকি? ও, মনে হয় মুরগি চুরি করে, তাই না? চুপ, যা রেডি হয়ে নে। কেন, আমি গিয়ে কি করব? যেটা বলছি কর গিয়ে। আচ্ছা, একটা কথা, তোর কেউ নাই তো? উফ, জানিস তো নেই, এত পেঁচাল পারিস কেন? ও, আর একটা কথা, কি বল? ওই যে আটা ময়দাগুলো একটু কম করে মাখ। কেন? কারণ তুই এমনিতেই অনেক সুন্দর, আবার আটা ময়দা মাখিস, বিয়ে হয়ে যাবে তো। আর আমি তোরে হারাতে চাই না। তুই কাল থেকে কালি মাখবি, তাহলে কেউ তোকে পছন্দ করবে না। বাদর, তোর বাদরামি বন্ধ হবে না? যা বলছি। তারপর বিয়ে বাড়িতে চলে আসলাম। ও, এখন বুঝতেছি কেন এত সাজুগুজু। বিয়ে বাড়িতে অনেকগুলো কিউট সুইট মাইয়া আইছে, আর তাগো দেইখা আমার পরানটা কেমন জানি করতেছে।
আপু, ওই আপু, কি হলো কি? ওই যে দেখো মেয়েটা কি কিউট। ভাই প্লিজ, আজ একটু ভালো করে থাক। বিয়ে বাড়িতে কিছু উল্টাপাল্টা করিস না। আচ্ছা, কিছু করব না। আবার কিছুক্ষণ পর, আপু, আবার কি হলো? আপু, দেখো না, ওই মেয়েটা শাড়ি পরেছে, নাভিটা দেখা যাচ্ছে, কি সুইট। বাদর, থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। আর একবার যদি কিছু বলিস তাহলে এখনই বিয়ে বাড়ি থেকে চলে যাব। ভাই, তারপর আর কিচ্ছু বলি নাই, শুধু দেখছি, হি হি হি। ওখান থেকে ভালোভাবেই চলে আসলাম। আর কিছুদিন পর হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি হাসপাতালে। আপু আমার বেডের কাছে বসে আছে আর কাঁদতেছে। আপু, আমার কি হয়েছে? ওই চুপ করে বসে আছিস কেন? কথা বল। না ভাই, তোর জন্য হয়নি। তাহলে এমনভাবে কাঁদতেছিস কেন? বোকা, এমনি চোখে জল চলে এসেছে। এর আগে এমন হয়নি তো, তাই। এই পাগল, তুই কাঁদছিস কেন? আমার কি হয়েছে আপু, প্লিজ বল। এই বোকা, বললাম তো কিছু হয়নি। 2 দিনের মাঝেই ঠিক হয়ে যাবে সব কিছু। আপু, আমায় ছেড়ে যাবি না তো? যাব না। তারপর আব্বু আমার কাছে আরো 1 ঘন্টা থাকার পর ডাক্তার ডাকলো আর আপু চলে গেল। আমার অপারেশন হলো। 2 দিন পর আমি সুস্থ হয়ে গেলাম, কিন্তু আপুকে দেখতে পাচ্ছি না। ডাক্তারকে বললাম, আমার আপু কোথায়? ডাক্তার বলল, তোমার আপু বাসায় চলে গেছে, তুমি সুস্থ হলে তোমায় যেতে বলেছে, চলো তোমাকে নিয়ে যাই। বাসায় এসে দেখলাম আপু ঘুমাচ্ছে, তাই আমি আপুকে ডাকছি। আপু, এই আপু, ওঠ না। আপু, ওঠ না প্লিজ, দেখ আমি এসে গেছি। কি রে, চোখ খুলছিস না কেন? দেখ আমি এসেছি। ডাক্তার, আমার আপু উঠছে না কেন? কি হয়েছে আমার আপুর? তোমার আপু? কি হয়েছে আমার আপুর? তোমার আপু আর এই দুনিয়ায় নেই। তার 2টো কিডনি দিয়ে তোমায় বানিয়েছে। তোমার কিডনি নষ্ট হয়েছিল। আপু, এই আপু, ওঠ না প্লিজ, দেখ আমি এসেছি। তুই আমায় বলছিলি আমায় ছেড়ে কোথাও যাবি না, তাহলে এখন কেন উঠছিস না? এই আপু, তুই না আমার কান্না সহ্য করতে পারিস না? দেখ আমি কাঁদতেছি, ওঠ না রে। এই বাদরটাকে তোকে ডাকছে, তুই সাড়া দিচ্ছিস না কেন? বাবা, যা হওয়ার তা হয়ে গেছে। তুমি এমনিতেই অসুস্থ। আর কেঁদো না। সব ঠিক হয়ে যাবে। না না না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। এই কুত্তি, আমায় বলছিলি যে আমায় ছেড়ে যাবি না, কোথাও যাবি না। আমি মানি না, আমাকে এভাবে ফেলে তুই যেতে পারিস না। আমি কার সাথে ঝগড়া করব বল? আমি আপুকে জড়িয়ে ধরে বলছি, ওই ওঠ না। আমি আর কোনো দুষ্টুমি করব না আপু, আর কোনো ফাইজলামিও করব না। তুই যা বলবি আমি তাই করব আপু। তোর ব্যাগ থেকে না বলে টাকা বের করব না। আমাকে এখন কে খাইয়ে দিবে বল? তোর হাতে ছাড়া একবেলাও তো খাই না, এখন কি হবে আমার? আপু, তুই না সেদিন বলছিলি আমায় কতটা ভালোবাসিস? আজকে বলছি, আমি তোকে অনেক 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 ভালোবাসি রে আপু, অনেক। এই, তুই বলছিলি না তুই যখন কাঁদবি তখন আমার চোখের জল মুছে দিবি? ওঠ না, দেখ আমি কাঁদতেছি, আমার চোখের জল মুছে দে না। এই দেখ, তোকে ছুঁয়ে দিব্যি দিচ্ছি। আমি আর কোনো রকম ফাজলামি করব না। তুই শুধু একটিবার আমায় বাদর বলে ডাক। ওই ডাক না রে আপু, ডাক না। ওঠ না রে আপু, ওঠ না। আমার সাথে কথা বল না প্লিজ, আপু। এই চিঠিটা তোমার আপু দিতে বলেছে তোমায়। চিঠিতে লেখা। ওই বাদর, কি হয়েছে তোর? এমন ভাবে কাঁদছিস কেন? ওই, তুই কাঁদবি না। না না না, একদম কাঁদবি না। আমি তোকে অনেক ভালোবাসি রে। তাই তুই চলে যাবি সেটা মানতে পারছি না। আমি জানি তুইও আমায় অনেক ভালোবাসিস। আর আমার বিশ্বাস তুই এখন ভালো হয়ে যাবি। আর দুষ্টামি করবি না। তুই ভালো থাকিস। ইতি তোর কুত্তি। প্রিয় পাঠক বন্ধুরা, এই গল্পটা পড়ে আপনার ভেতরের অনুভূতিটা প্রকাশ করবেন। আর পারলে সবাই শেয়ার করবেন। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।